পবিত্র ঈদুল আজহা আজ জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত। মোনাজাতে দেশ জাতির মঙ্গল কামনা, শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা। ত্যাগের মহিমায় দেশ জুড়ে পশু কোরবানি, ধর্মীয় বিধান মেনে মাংস বিতরণের আহ্বান আলেমদের, বর্জ্য অপসারণে প্রস্তুত সিটি কর্পোরেশন। ঈদের দিনেও ঢাকা ছাড়ছেন বহু মানুষ। ট্রেন বন্ধ থাকায় সড়ক পথে যাত্রীচাপ বেশি, বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ। এবং যুদ্ধ জড়াতে কোনো কারণ লাগে না ভারত পাকিস্তানের। দেশভাগের ৭৮ বছরে অসংখ্য সংঘাতে বহু প্রাণহানি। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। পবিত্র ঈদুল আজহা আজ জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় প্রধান জামাত। এতে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এ সময় দেশের মঙ্গল কামনায় সবার কাছে দোয়া চান তিনি। আর মুসল্লিরা বলেন, লোভ লালসার ঊর্ধ্বে উঠে অন্তরে ত্যাগের মহিমা ধারণ করলেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব। নাদিম মুস্তফার ক্যামেরায় মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। শুভ্র পোশাক আর বাহারি সুগন্ধি মেখে প্রধান জামাতে অংশ নিতে ঈদের দিন ভোরে জাতীয় ঈদগাহে মুসল্লিদের ঢল। সাম্য প্রতিষ্ঠা আর ত্যাগের মহিমায় আসে পবিত্র ঈদুল আজহা। উৎসবের পাশাপাশি এদিনে লোভ লালসাকে বিসর্জনের আহ্বান মুসল্লিদের কণ্ঠে। আমি আমার বাবার সাথে আসছি, এখানে আসতে আমার খুব ভালো লাগছে। সবাইকে ঈদ মুবারক। আমরা সবাই যে ভাই ভাই তার একটা বন্ধনটা এখানে সৃষ্টি হয়, কারণ এখানে সবাই কেউ কাউকে চিনি না, অথচ একসাথে আমরা নামাজ পড়ি। প্রথমবার আসছি জাতীয় ঈদগাহ মাঠে, তো জায়গাটা চারপাশ সুন্দর। এবার জাতীয় ঈদগাহের প্রধান জামাত পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল মালেক। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সহ সর্বস্তরের মানুষ। নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। এরপর মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় সবার কুশল জানতে চান তিনি। দেশের মঙ্গল কামনায় দোয়া চেয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম, সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত পবিত্র ঈদুল আজহার 5টি জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদে নামাজ আদায় করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন মুসল্লিরা। গাজায় যুদ্ধ বন্ধে আহ্বানের পাশাপাশি বাংলাদেশ নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান তারা। ফিলিস্তিনিদের উপরে যে ইসরায়েলে বর্বর হত্যাকাণ্ড করছে, তা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ঈদুল আজহা মানে হচ্ছে কি ত্যাগ স্বীকার করা। আমরা একে অপরকে কিভাবে ত্যাগ শেয়ার করব, ভ্রাতৃত্ব বদন করব, ভালোবাসবো, একত্রে সঙ্গে দেশ করব। আল্লাহ তাআলা মহান, উনি বলেছেন সূরা রহমানে, তোমরা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। সেই ধারাবাহিকতা আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কোরবানি করছি। আজকে এবছর ঢাকাতে 118টি ঈদগাহ ও 1,500-এর বেশি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ত্যাগ, আত্মশুদ্ধি, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন ছড়িয়ে পড়ুক, এমনটি প্রত্যাশা পবিত্র ঈদুল আজহায় জামাতে অংশ নেয়া মুসল্লিদের। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ত্যাগের মহিমা আর আল্লাহর সন্তুষ্টি আদায়ে সাধ্যমতো পশু কোরবানি দিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ঈদুল আজহার প্রকৃত শিক্ষাকে ধারণ করে সঠিক নিয়মে মাংস বিতরণের আহ্বান জানান আলেমরা। আর মনের কুপ্রবৃত্তিকে কোরবানি দেওয়ার প্রত্যয় ধর্মপ্রাণ মুসলমানদের। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। দেশ জুড়ে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা। বাংলাদেশে গরু ও ছাগল দিয়েই বেশি কোরবানি করা হয়, যদিও 100 বছর আগে কেবল বকরি ছাগল দিয়েই কোরবানির প্রথা ছিল। 1947 সালে দেশ ভাগের পর বাড়তে থাকে গরু কোরবানি।
ঈদুল আজহার অর্থ ত্যাগ এবং উৎসর্গ, অর্থাৎ আত্মশুদ্ধি বা লোভ লালসা থেকে নিষ্কৃতি পাওয়া। আলেমরা জানান, জবাই করা পশুর রক্ত মাংস কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, যা পৌঁছায় তা হলো তাকওয়া। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের ভিতরে যে তাকওয়া, মানে আমাকে সন্তুষ্টি করার যেই উদ্দেশ্যটা, এটাই শুধু আমার কাছে আসবে। এখন কে কত টাকা দেওয়া কোরবানি দিলাম, কে কত টাকার গরু, বড় গরু কোরবানি দিলাম, কে দেখানোর জন্য দিলাম, সেটা কোনো বিষয় না। তার দিলের সাথে সম্পর্ক, অর্থাৎ একটা প্রাণী সে কিনেছে তার সাধ্য অনুযায়ী। সে যদি এরকম 1 থেকে 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা দিয়ে কিনে মানুষকে দেখানোর জন্য কাজ করে, তাহলে বিন্দু পরিমাণ সে অর্জন সবের আশা করতে পারবে না। তাকওয়া যেটা আছে আল্লাহর ভয়, সেটা অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে সন্তুষ্ট করতে পারি, এটার মাধ্যম হচ্ছে একটা হচ্ছে কুরবানি। আমরা কুরবানি দিব আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই দিব। কোরবানির ঈদ ঘিরে অন্তরে ত্যাগের মহিমা ধারণ করার কথা বললেন ধর্মপ্রাণ মুসলমানরা। শুধু পশুর মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, আমাদেরকে দেখতে হবে যে আমাদের যত রকমের মনের যত খারাপ বিষয়গুলো আছে ব্যক্তিগতভাবে, সেগুলোকে যাতে আমরা কুরবানি দিতে পারি। নিজেরা খাবো, গরিব দুঃখীরে বিলাবো, আত্মীয় স্বজনরে দিব, এইভাবে আমরা করতেছি। মাংসটা ভাগ বটা করে দেওয়া উচিত, যেমন ইসলামে আছে 3 ভাগ করা উচিত। গরিব, আত্মীয় স্বজন, নিজে 1 ভাগ, এটা আমাদের সবাই ভাগটা ঠিক মতো করা উচিত। ঈদের 3য় দিন পর্যন্ত পশু কোরবানির সুযোগ থাকে। সিটি কর্পোরেশনের নির্দিষ্ট জায়গা ছাড়া অলিগলিতেও দেওয়া হয় কোরবানি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ঈদুল আজহার প্রথম দিনে প্রায় 25,000 টন কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যে ঢাকার 2 সিটি কর্পোরেশনে নিয়োজিত থাকবে 10,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী। ঢাকা উত্তর সিটিতে 10 ঘন্টা এবং দক্ষিণে 12 ঘন্টার মধ্যে প্রথম দিনের বর্জ্য সরানোর লক্ষ্য ধরা হয়েছে। 2 সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী এবছর রাজধানীতে 7 লাখের বেশি পশু কোরবানি হবে। বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে 2 সিটির সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। দর্শক, বর্জ্য অপসারণের বিষয়ে আরও জানাতে আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, আনুষ্ঠানিক কার্যক্রম কখন থেকে শুরু হচ্ছে? সিটি কর্পোরেশন কি বলছে আমাদেরকে জানাবেন। জরিন, ঈদুল আজহার সবচেয়ে বড় যেই চ্যালেঞ্জটি রয়েছে সেটি হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা এবং চামড়া সংরক্ষণের যেই বিষয়গুলো থাকে। তো জরিন, আমি এখন এই মুহূর্তে আছি আগারগাঁওয়ে, যেখানে সিটি কর্পোরেশন থেকে আসলে আনুষ্ঠানিকভাবে বর্জ্য ব্যবস্থাপনার অপসারণের যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কিন্তু সম্পন্ন করা হবে। ইতিমধ্যেই কিন্তু সিটি কর্পোরেশনের যে বর্জ্য ব্যবস্থাপনার সাথে জড়িত যেই বিশেষ করে যানবাহন সহ যেই আনুষঙ্গিক যে উপকরণগুলো আছে সেগুলো কিন্তু প্রস্তুত রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ করে বিভিন্ন পাড়া মহল্লায় অলিগলিতে যেখানে কোরবানি হচ্ছে, সেখানে কিন্তু আসলে সেখান থেকে যারা আবাসিক যে সমিতিগুলো আছে সেই সমিতিগুলোর উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনা করা হচ্ছে এবং তারা আসলে বর্জ্যগুলো সিটি কর্পোরেশন থেকে নির্ধারিত যেই পলিথিন দিয়েছে সেই পলি ব্যাগের মধ্যে আসলে সংরক্ষণ করছে। সেটি সিটি কর্পোরেশনের গাড়ি আসলে কোনো কাল বিলম্ব হচ্ছে না, তারা কিন্তু সেগুলো গাড়িতে নিয়ে এই নির্দিষ্ট স্থানে তারা সিটি কর্পোরেশনের যেই বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট স্থান রয়েছে আগারগাঁওয়ে, সেখানে কিন্তু আনছে। আরেকটি বিষয় যে আর কিছুক্ষণ পরেই কিন্তু আসলে এই বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশন যে আনুষ্ঠানিক যেই উদ্বোধন ঘোষণা করবেন, সেখানে কিন্তু স্থানীয় সরকারের যে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন আর কিছুক্ষণ পরেই। যেদিন আমার কাছে এই ছিল রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার সবশেষ পরিস্থিতি। মনির, আপনাকে ধন্যবাদ। ঈদের দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে। ট্রেন বন্ধ থাকায় সড়ক পথে যাত্রী চাপ বেশি। তারা বলছেন নানা কাজে আগে ভাগে ঢাকা ছাড়ার সুযোগ মেলেনি, তাই ঈদের দিনটিকে বেছে নেয়া। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। রাজধানীর বিভিন্ন টার্মিনালে গেল 3 দিন 4 দিন ধরে ঘরমুখো মানুষের ঢল, যা অব্যাহত ছিল ঈদের দিনেও। ভোরে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাস টার্মিনালগুলোতে যাত্রীদের আনাগোনা বাড়ছে।
ব্যবসায়িক প্রয়োজন সহ নানা কারণে যারা আগেভাগে রাজধানী ছাড়তে পারেনি তারাই ছুটেছেন ঈদের সকালে। শেষ বেলা হলেও পরিবারের সান্নিধ্যে বাড়তি মাত্রা পাবে ঈদের আনন্দ। জব করি তো এর জন্য কালকে যাইতে পারি না, তার উপর টিকিটও পাচ্ছিলাম না, যার জন্য আজকে যাওয়া লাগতেছে। কালকে রাতে যাওয়ার কথা ছিল, তো রাস্তাঘাটে প্রচুর যানজট শুনছি, যার কারণে আজকে সকালে বের হয়েছি। এই যে গাড়িতে বসে আছি, এখন লোক নাই, তার জন্য যাইতে পারতেছি না। লোক বলে তারপর আমরা যাইতে হবে। কর্মব্যস্ততার কারণে ঈদের আগে যাওয়া হয়নি, যে কারণে ঈদের আনন্দ মানে আত্মীয় স্বজন, নারীর টান যেটা বলে, মা বাবা আত্মীয় স্বজন, তাদের সাথে কিছুটা সময় অন্তত পার করতে পারবো, এই জন্যই যাওয়া আর কি। দিন বাড়ি যায় না, যানজটের কারণে আমরা সুস্থভাবে বাড়িতে যাইতেছি, মানে যানজট কম হওয়ার কারণে বাচ্চা কাচ্চা নিয়ে এই জন্য আর। এবার ঈদ যাত্রায় পথে পথে যানজটের কারণে ঠিক সময় ঢাকা পৌঁছাতে পারেনি অনেক যানবাহন, ফলে ঈদের দিনেও গাড়ি বের করছেন পরিবহন সংশ্লিষ্টরা। তার উপর বাড়তি লাভে আশাও আছে। আজকে একবারই ভাগ আসে, কোনো লোকজনই নাই, কিন্তু কালকেও খুব যানজট গেছে, পরশু দিনও যানজট অতিরিক্ত গেছে। এবার যানজটে লেগে যাত্রী সব গেছে। কুরবানির জন্য যাত্রী কম, হয়তো বিকালে হবে। আমি আসছি ময়মনসিংহ থেকে, একদম খালি গাড়ি নিয়ে। যাত্রী ছিল প্রচুর, আমাদের গাড়ি ছিল না, রাস্তা জ্যাম জানার জন্য কোনো গাড়ি আসতে পারেনি। তারা আমরা ওই যাত্রীকে ওই ধরনের সেবা দিতে পারিনি। কোনো যাত্রী নেই, কালকে যাত্রী ছিল, 5 তারিখ ছিল, 4 তারিখ ছিল, আজকে ঈদের দিন কোনো যাত্রী নেই, টার্মিনাল পুরো ফাঁকা। সকাল থেকে কোনো যাত্রী পাই নাই, সকাল থেকে করতে করতে এখন 11টা একটা গাড়ি ছাড়তেছি। যাত্রীদের নিরাপত্তায় তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ ও স্বেচ্ছাসেবক দল। তবে ঈদের দিনেও ভাড়া নিয়ে অভিযোগ যাত্রীদের। টিকিট কাউন্টারে টিকিট নাই, রাস্তাঘাটে অনেক যানজট, বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া অনেক কষ্ট, গাড়ি ভাড়া বেশি। গাড়ির ভিতরে পরিবেশটা ততটা ভালো না, এই যে ভাড়া বেশি, তারপরও আমরা দেখা যেতেছে ওরা বাড়তি লোক নেবে, দাঁড়ায় লোক নেবে। শেষ মুহূর্তে হলেও প্রিয়জনের সান্নিধ্য পেতে গ্রামের পথে ছুটছেন অনেকে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। উপমহাদেশের চিরবৈরী দুই দেশ ভারত পাকিস্তানের শত্রুতার কথা সবারই জানা। জম্মু কাশ্মীর ছাড়াও ছোটখাটো নানা ইস্যুতে প্রায় সংঘাতে জড়িয়ে পড়ে তারা। 1947 সালে দেশভাগের পর বিভিন্ন সময়ে বেশ কিছু সংঘর্ষে জড়ায় প্রতিবেশী দেশ দুটি। ইতিহাসে ভারত পাকিস্তানের সবকটি সংঘাতের খবর জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। In 1947, India and Pakistan were both declared to be independent states. 1947-48 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ সংঘটিত হয় মূলত কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে। 47-এ দেশ ভাগের পর জম্মু কাশ্মীরের বিভক্তি নিয়ে প্রথম সংঘাতে জড়ায় দুই প্রতিবেশী। ব্রিটিশদের কাছ থেকে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ লাভ করে ভারত, আর পাকিস্তান পায় আজাদ কাশ্মীর। এ নিয়ে 1947 সালের অক্টোবরে যুদ্ধ জড়িয়ে পড়ে দুই দেশ। এতে তেমন রক্তারক্তি না হলেও বড় ধরনের সংঘাত এড়াতে পরের বছর জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ হয়। 1965 সালে দ্বিতীয়বারের মতো যুদ্ধে জড়ায় ভারত ও পাকিস্তান। যুদ্ধের সূচনা জম্মু কাশ্মীরে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করতে সেনা অনুপ্রবেশ করায় পাকিস্তান। জবাবে পাকিস্তানে পূর্ণাঙ্গ সামরিক আক্রমণ চালিয়ে প্রতিশোধ নেয় ভারত। 17 দিনের যুদ্ধে দুপক্ষের হাজার হাজার সেনা ও মানুষ হতাহত হয়। সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং পরবর্তীকালে তাশখণ্ড ঘোষণাপত্রের পর যুদ্ধবিরতি কার্যকর হয়। তৃতীয়বারের মতো তারা যুদ্ধে জড়ায় 1971 সালে। এটি মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। 9 মাসের যুদ্ধের শেষ দিকে ভারতের পশ্চিম সীমান্তে আক্রমণ করলে দ্রুত প্রতিক্রিয়া জানায় দিল্লি। ফলাফল 16 ডিসেম্বর পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় আত্মসমর্পণ করে পাকিস্তান। 1999 সালের মে মাসে লাদাখের কার্গিল জেলায় ফের যুদ্ধে জড়ায় তারা। পাকিস্তানি সেনা ও কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীরা লাইন অফ কন্ট্রোল পেরিয়ে ভারতে ঢুকে পড়লে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। পাকিস্তানি অনুপ্রবেশকারীদের তাড়াতে ভারত সামরিক অভিযান শুরু করে। 2 মাস পর দখল হওয়া বেশিরভাগ পাহাড় পুনরুদ্ধার করে ভারত। 3 মাসের যুদ্ধে পাকিস্তানের প্রায় 4000 সেনা মারা যায়। আমেরিকা সহ অন্যান্য দেশের চাপে পরাজয় মেনে নেয় পাকিস্তান। 2019 সালের 14 ফেব্রুয়ারি আবার শুরু হয় ভারত পাকিস্তান দ্বন্দ্ব, যা যুদ্ধের দিকে মোড় নেয়। কাশ্মীরের পুলওয়ামা উপত্যকায় পাকিস্তানি সন্ত্রাসীদের হামলায় 40 ভারতীয় সেনা নিহত হয়। ভারতে তখন সাধারণ নির্বাচন উপলক্ষে প্রচারণা চলছিল। হামলার প্রতিক্রিয়ায় যুদ্ধবিমান পাঠিয়ে পাকিস্তানের ভেতরে কথিত একটি জঙ্গি প্রশিক্ষণ শিবিরে হামলা চালায় ভারত। সবশেষ কাশ্মীরের পহেলগামে 26 পর্যটককে হত্যার জেরে সংঘর্ষে জড়ায় দুদেশ। পহেলগাম হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে অপারেশন সিঁদুর পরিচালনা করে নয়াদিল্লি। জবাবে অপারেশন বুনিয়ানাম মারসুস নামে পাল্টা হামলা চালায় পাকিস্তান। পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সেনাদের ব্যারাকে ফিরিয়ে নেয় ভারত ও পাকিস্তান।
ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যে সারা দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। খুলনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকাল 7:30টায় নগরীর টাউন জামে মসজিদে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ সালেহ। মানিকগঞ্জে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 7:30টায় শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে। নামাজে ইমামতি করেন কোর্ট মসজিদের ইমাম মুফতি রফিকুল ইসলাম। রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। উৎসবমুখর পরিবেশে সিলেটের শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টায় জামাতে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি জুনায়েদ আহমদ। বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। নগরীর বান্দ রোডের হেমায়ত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। ময়মনসিংহে ঈদুল আজহার প্রধান জামাত নগরীর কাচিঝুলি আঞ্জামান ঈদগাহ মাঠে সকাল 7:30টায় অনুষ্ঠিত হয়েছে। জামাতে ইমামতি করেন হাফিজ মুফতি আব্দুল্লাহ আল মামুন। রংপুরে ঈদুল আজহার প্রধান জামাত কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল 8টায় অনুষ্ঠিত হয়েছে। পরে মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় পশু কোরবানি দেয় ধর্মপ্রাণ মুসল্লিরা। চট্টগ্রামে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে। চট্টগ্রাম মহানগরে 250টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারে সকাল 7:30টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের প্রধান ও প্রথম জামাতে ইমামতি করেন মাওলানা মাহমুদুল হক। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 7টায় ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। দিনাজপুরের গোরে শহীদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার জামাত। সকাল 8:30টায় জামাতে ইমামতি করেন মাওলানা মাহফুজুর রহমান। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে 198তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন শহরের বড়বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। নাটোরের গুরুদাসপুরে ঈদুল আজহার জামাত পৌর সদরের চাষকৌড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁয়ে উৎসবমুখর পরিবেশে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠ কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি আগ্রাসনে গাজায় আরও 42 ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর কোমর ভেঙে না দেয়া পর্যন্ত লেবাননে বোমা হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় 5 জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ঈদ উদযাপনের কিছুই অবশিষ্ট নেই সহায় সম্বলহীন গাজাবাসীর। তারপরও ক্ষুধা মিটছে না ইসরায়েলের। উৎসবের দিনটিতেও রাফা, খান ইউনিস সহ একাধিক অঞ্চলে স্থল ও বিমান হামলা চালিয়ে আরও 42 ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। 19 মাসেরও বেশি সময় ধরে চলা তাণ্ডবে 54,600 ছাড়িয়েছে প্রাণহানি। এরই মধ্যে নিরাপত্তার অভাবে উপত্যকাটিতে খাদ্য বিতরণ কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF। বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় আহত এক সাংবাদিক আল আহলি হাসপাতালে মারা গেছেন। হামাস নির্মূলের নামে সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা ছাড়িয়েছে 226 জন। এদিকে খান ইউনিস অঞ্চলে ভবন ধসে দখলদার ইসরায়েলের 5 সেনা নিহত হয়েছে। গাজার পাশাপাশি লেবাননেও বোমাবাজি অব্যাহত রেখেছে নেতানিয়াহু সেনারা। হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতস। বৃহস্পতিবার রাতে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক অঞ্চলে বিমান হামলা চালায় তেল আবিব। এতে হতাহতের খবর না পাওয়া গেলেও বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতি ছাড়া ইরানে হামলা না চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে পারমাণবিক সমঝোতা আলোচনা ব্যর্থ হলে সিদ্ধান্ত পাল্টাতে সময় লাগবে না বলেও জানিয়েছে তেল আবিব। অন্যদিকে বিমান ঘাঁটিতে হামলার জবাবে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন স্থানে সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে 3 জন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। গত সপ্তাহে রাশিয়ার 4টি ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলায় 40টি বিমান ধ্বংস বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।
শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। পবিত্র ঈদ উল আজহা আজ, জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত। মোনাজাতে দেশ জাতির মঙ্গল কামনা, শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা। ত্যাগের মহিমায় দেশ জুড়ে পশু কোরবানি, ধর্মীয় বিধান মেনে মাংস বিতরণের আহ্বান আলেমদের, বর্জ্য অপসারণের প্রস্তুত সিটি কর্পোরেশন। ঈদের দিনেও ঢাকা ছাড়ছেন বহু মানুষ, ট্রেন বন্ধ থাকায় সড়ক পথে যাত্রী চাপ বেশি, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। এবং যুদ্ধ জড়াতে কোনো কারণ লাগে না ভারত পাকিস্তানের, দেশ ভাগের ৭৮ বছরে অসংখ্য সংঘাতে বহু প্রাণহানি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল ৫:৩০টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।